আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় প্রতিযোগী হয়ে উঠেছে ভারত। দেশটিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রায় সমান প্রবৃদ্ধি হয়েছে ভারতের। যদিও রপ্তানি এখনও অনেক পিছিয়ে দেশটি, তবে রপ্তানি হওয়া পোশাকের সংখ্যায় প্রতিযোগী ও নিকট প্রতিবেশী দেশ ভারত পেছনে ফেলেছে বাংলাদেশকে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের শক্ত প্রতিযোগী হয়ে ওঠার চেষ্টা করছে ভারত। যদিও দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে হু হু করে, সমান তালে রপ্তানি বাড়াচ্ছে ভারতও। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার সবশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৩ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ২২২ কোটি ৩৯ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানিতে প্রবৃদ্ধি ২৬.৬৪%। অন্যদিকে একই সময়ে দেশটিতে ভারত রপ্তানি করেছে ১৫০ কোটি ৭৮ লাখ ডলারের তৈরি পোশাক, প্রবৃদ্ধি ২৪%। বাংলাদেশ যেখানে সকল প্রকার ইনসেন্টিভ, সকল প্রকার সুবিধা বাংলাদেশ ব্যাংকগুলি প্রত্যাহার করে নিচ্ছে আমাদের রপ্তানি খাতে, অপরদিকে উল্টো ইন্ডিয়া কিন্তু নানা রকমের সুবিধা দিয়ে রপ্তানি খাতকে আরো এনকারেজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো একটা বৈপরীত্য আমরা কিন্তু লক্ষ্য করছি। সরকারকে বুঝতে হবে যে রপ্তানিকে বুস্ট আপ করতে হলে কি কি পলিসি অ্যাডপ্ট করা দরকার। অটেক্সার প্রতিবেদন থেকে দেখা যায়, বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষ ১০ দেশের বাকি দেশগুলোর মধ্যে বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে ভারত। প্রবৃদ্ধির দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। এছাড়া পোশাকের সংখ্যার হিসেবে রপ্তানি বেশি বেড়েছে ভারতের। এই হিসেবে যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক রপ্তানি বেড়েছে ২৭%, বাংলাদেশের এ হার ২৫%। টাইম টু টাইম পলিসিগত সাপোর্ট যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে এগিয়ে আসতে হবে। যদি এটা না করা যায় তাহলে রপ্তানি কমে যাবে, বাধাগ্রস্ত হবে, এটি স্বাভাবিক। এবং আলটিমেটলি ভারতের সাথে প্রতিযোগিতা তখন আমরা প্রতিযোগী সক্ষমতা হারিয়ে ফেলবো এবং তখন আমরা পিছিয়ে যাব। এদিকে পোশাক রপ্তানি আয় প্রবৃদ্ধির দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়া। প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানি ১২৩ কোটি ডলারের। চতুর্থ অবস্থানে পাকিস্তান, রপ্তানি বেড়েছে ১৭%, পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ডলার। জানুয়ারি মার্চ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০৪ কোটি ৮৪ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। সাদিয়া লাবনী, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশের দুর্বল ব্যাংক একীভূতকরণ বা অবসায়ন সহ সার্বিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংক মিলে ইসলামী ধারাসহ যে কোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে, এমন সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। নতুন এই আইন গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। এর আগে গত ১৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির অনুমোদন দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই। এই ক্ষমতা অর্জনের জন্যই এই অধ্যাদেশটি জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে, আমানতকারীদের পাওনা দিতে পারছে না বা না দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এ ধরনের ব্যাংককে ভালো করার স্বার্থে নতুন অধ্যাদেশ অনুসারে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি বিশেষজ্ঞ প্যানেল দিয়ে পুঁজিবাজারের সংস্কার সহ ৫ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। নির্দেশনাগুলো বাস্তবায়ন হলে পুঁজিবাজারে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা আমলে খায়রুল শিবলি সালমানগঞ্জের লুটপাটে বিপর্যস্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিল নতুন সরকার দায়িত্ব নেয়ার পর। খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর কিছুটা ঘুরেও দাঁড়িয়েছিল।
কিন্তু কারসাজির অভিযোগে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা ও রাঘব বোয়ালদের শেয়ার জব্দ করলে ফের অস্থিরতা শুরু হয় পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বিএসইসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধান উপদেষ্টার এই উচ্চ পর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি ও বেসরকারি খাতের ভালো কোম্পানির তালিকাভুক্তি, বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে বাজার সংস্কার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সহ 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। এসব সংস্কার বাস্তবায়িত হলে বাজারের এই দুরবস্থা আর থাকবে না বলে মত প্রেস সচিবের। যে একটা স্ট্রং, একটা ভালো, এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট, যেখানে প্রত্যেকটা, একটা বড় ইনভেস্টর হোক আর ছোট ইনভেস্টর হোক, সবার স্বার্থ সংরক্ষণ হয়, সেটাই তো সবাই চাচ্ছেন এবং সেই দিকেই আমরা চিফ অ্যাডভাইজার সেই নির্দেশনাই দিয়েছেন। বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় হলেও বাংলাদেশে কেন কাজ করতে পারছে না তাও খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চা রপ্তানি বেড়েছে প্রায় 58%। 2024 সালে গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ চা রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময় চা রপ্তানি হয়েছে 2.45 মিলিয়ন কেজি। বাংলাদেশ চা বোর্ডের সবশেষ প্রতিবেদন বলছে, গেল বছর সবচেয়ে চা রপ্তানি হয়েছে বেশি পাকিস্তানে। প্রতি কেজি চায়ের গড় রপ্তানি মূল্য ছিল 187.58 টাকা, যা 2021 থেকে 2023 সালে গড় মূল্য 250 থেকে 260 টাকার তুলনায় অনেক কম। তবে চলতি বছর প্রথম 3 মাসে প্রতি কেজি চায়ের গড় রপ্তানি মূল্য বেড়ে দাঁড়িয়েছে 256.26 টাকা। এদিকে দেশে নিলামে প্রতি কেজি চা 170 থেকে 190 টাকায় বিক্রি হলেও রপ্তানিতে এর দাম প্রায় 250 টাকা। পাকিস্তান ছাড়াও বাংলাদেশের চা রপ্তানি হচ্ছে আফগানিস্তান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সাইপ্রাস, ডেনমার্ক, ফ্রান্স ও স্পেনে। 2025 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 103 মিলিয়ন কেজি। জানুয়ারি-মার্চ সময়ে উৎপাদন হয়েছে 1.62 মিলিয়ন কেজি। টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে এবার পেঁয়াজের আবাদ হয়েছে, দেখা যাচ্ছে ভালো ফলনও। উৎপাদন খরচ খুবই কম হওয়ায় কৃষকরা ঝুঁকছেন চরে পেঁয়াজ আবাদে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিবনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, ভুয়াপুর ও নাগরপুর এবং কালীহাতির চরাঞ্চল জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিগুলোকে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। চরে লাঙ্গল দিয়ে একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক, একবার সামান্য সার দিতে হয়েছে, তাতেই ফলন ভালো হয়েছে, যা দেখে খুশি কৃষক। ব্যাপক ফলন, এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। আর কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। মোটামুটি যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দৈনিক যে চাহিদা সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12 উপজেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হবে 9,985 মেট্রিক টন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 155 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,658 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 277 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,145 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,876 পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৩৬০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 18 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 2,258 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,713 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,210 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।